আসসালামু আলাইকুম সবাই, আশা করি সবাই ভালো আছেন। প্রতি রাতের মতন আমি আবারও চলে এসেছি। আমার নাম গোলাম সুন্দরী ডন। করোনা স্বাস্থ্য সচেতনতা নিয়ে আমাদের একটা বিশেষ অনলাইন লাইভ শো, আমার হাতে আমার সুরক্ষা। এবং আজকে হচ্ছে পর্ব নম্বর 6। এবং আজকে আমরা একটু টেলিমেডিসিন নিয়ে কথা বলবো। দেখেন, আমরা অনেকেই ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন নিয়ে কথা বলে থাকি, তাই না? আমরা জানি যে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হচ্ছে যে ফিউচারে পৃথিবী হবে ডিজিটাল, সবকিছু হবে কানেক্টেড, আইওটি, এটা না, ইন্টারনেট অফ থিংস। প্রত্যেকটা ডিভাইসে আমাদের ইন্টারনেট থাকবে, সবকিছুর সাথে সবাই কানেক্টেড থাকবে। পেপারলেস ট্রানজ্যাকশন হবে, হিউম্যানলেস, আপনার অর্ডারিং হবে, ডেলিভারি হবে, সার্ভিসেস হবে। এগুলি নিয়ে কিন্তু আমরা কথা বলতাম এবং সায়েন্স ফিকশন মুভিতে দেখতাম। আমরা জানতাম যে নেক্সট 10 বছরে বাংলাদেশে হয়তো একটা রেভলিউশন আমরা দেখতে পারবো। কিন্তু করোনার কারণে, ফরচুনেটলি হোক অথবা আনফরচুনেটলি হোক, আমরা কিন্তু একটা ডিজিটাল, মানে যেটাকে বলে যে লিপ ফ্রগ বা একটা জাম্প ফ্রগ বা একটা রেভলিউশন দেখতে পেরেছি এই লাস্ট 1-2 মাসে। যে আমরা ওয়ার্ক ফ্রম হোম করছি, আমরা এরকম 3জন 4জন 5জনকে নিয়ে লাইভ করছি, আমরা ডিজিটালি খাবার দাবার বিভিন্ন জিনিসপত্র অর্ডার দিচ্ছি। এবং আমার মতনও টেক সেভি মানুষ আগে খাবার দাবার অর্ডার দিয়ে হয়তো ক্যাশ অন ডেলিভারি দিত, বাট আমি এখন বাধ্য হয়েছি আমার ক্রেডিট কার্ডকে ইন্টিগ্রেট করতে। তো এই জিনিসটা কিন্তু আমি আগে কখনো করিনি। বা আমার আম্মার মতন বয়স্ক মানুষও যখন ইন্টারনেটের মাধ্যমে এসেনশিয়ালস অর্ডার দিচ্ছে, অথবা ফোন করে ইন্টারনেটের মাধ্যমে, মোবাইল ফোনের মাধ্যমে একজন ডাক্তারের কনসালটেশন নিচ্ছে, এটা কিন্তু আগে কখনো কল্পনা করা যেত না। সো আমাদের আজকে এই যে ফোন করে ডাক্তারের সাথে কথা বলা, অ্যাপের মাধ্যমে হেলথ চেক আপ করা, হেলথের টোটাল সব ডিটেলিং একটা ক্লাউডে, মানে অন্য কোথাও স্টোর্ড হয়ে থাকে, আপনি পৃথিবীর যেখানেই যান আপনার সাথে আপনার হেলথের সবগুলো রিপোর্টস বা টেস্ট বা হিস্ট্রি নিয়ে ঘুরছেন। এই ধরনের একটা এক্সাইটিং, ইনোভেটিভ এবং ওয়ান্ডারফুল কনসেপ্ট নিয়ে আমরা আজকে আলাপ করব, যেটা হচ্ছে কিনা টেলিমেডিসিন, এবং অনেকে এটাকে বলে হেলথ টেক, মানে টেকনোলজি এবং হেলথকে মিলিয়ে হেলথ টেক। এবং আমাদের সাথে আজকে আছে অত্যন্ত গুণী 3জন মানুষ। আমাদের সাথে আছে আমাদের খুবই প্রিয় মানিক মাহমুদ ভাই, উনি হচ্ছেন হেড অফ সোশ্যাল ইনোভেশন ক্লাস্টার A2I। এবং আমাদের সাথে আমাদের সবাই প্রিয় রুবাবাদুল্লাহ আপা। রুবাবাদুল্লাহকে আমরা জানি যে একজন কর্পোরেট আইকন, উনি এই মুহূর্তে কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর ফর ওরাকেল বাংলাদেশ। কিন্তু অনেকেই হয়তো জানি না যে রুবাবা আপা একটা খুব সুন্দর স্টার্ট আপের সাথে জড়িত, যেটার নাম হচ্ছে পালস হেলথ কেয়ার সেন্টার, হেলথ কেয়ার সার্ভিসেস, মাই ব্যাড। এবং পালস হচ্ছে যেটাকে বলেছি টেলিমেডিসিন বা হেলথ টেক একটা সার্ভিস বা অ্যাপ। এবং আমাদের সাথে আছেন লাস্ট বাট নট দ্য লিস্ট ফারহাদ জাহিদ শেখ। হি ইজ দ্য চিফ ই গভর্নেন্স স্ট্র্যাটেজিস্ট A2I ICT ডিভিশন। এবং আমি তো আছি গোলাম সামদানি ডন। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। কেমন গেল আজকে প্রথম প্রথম ইফতার, প্রথম রামাদান? না, ভালো গেল। গ্রেট গ্রেট। আমি একটু প্রথমে শুরু করতে চাচ্ছি মানিক ভাই কাছে, প্রথমে যেতে চাচ্ছি। মানিক ভাই, আপনি কি আমাদেরকে একটু বলতে পারবেন এই যে টেলিমেডিসিনের হিস্ট্রিটা, অরিজিনটা, কনসেপ্টটা, এনিথিং লিটল বিট? জি জি, প্লিজ। ধন্যবাদ ভাই। আমি আপনার কথা দিয়ে স্টার্ট করতে চাই। যা করোনা হয়তো আমাদের জন্য একটা খারাপ খবর, একটা ঝুঁকি, কিন্তু এট দ্য সেম টাইম আমি কিন্তু দেখি যে করোনার কারণে বাংলাদেশে যে প্রযুক্তির ব্যবহার এবং এটার মধ্য দিয়ে আগামী দিনের পরিবর্তনের কিন্তু অনেকগুলো ইঙ্গিত এখান থেকে বেরিয়ে আসছে। আপনি যদি ইন্টারন্যাশনালি দেখেন, আমি এর মধ্যে কিছু লেখা টেখা পড়লাম, তো এটা কিন্তু এখন পরিষ্কার যে মানে শুধু বাংলাদেশ দিয়ে নয়, গোটা বিশ্বই কিন্তু আগামী দিনে একেবারে ভিন্ন। এটা আমরা বুঝতে পারছি। কতটা ভিন্ন হয়তো স্পষ্ট করে বলা মুশকিল, কিন্তু অনেক দিক থেকে ভিন্ন, বিশেষ করে প্রযুক্তির মধ্যে দিয়ে। আমি একেবারেই গতকাল রাতের একটা ছোট্ট অভিজ্ঞতা, কারণ আমার একটা বড় কাজের এরিয়া হলো সিটিজেন এনগেজমেন্ট, এনশিওর করা, রাইট, যে টেকনোলজির সাথে কি করে সিটিজেন ইয়ে হবে। তা আমি যেহেতু বুঝতে পারতেছি যে অন্তত বেশ কয়েক মাস আর তাদের সাথে ফেস টু ফেস মিটিং করার কোনো বাস্তবতা নাই, আমি গ্রামের মানুষের সাথে কেমনে আলাপ করব, তাদের সাথে আমার ইন্টারাকশন হওয়ার কথা সব থেমে গেছে। যেটা ইন্টারেস্টিং যে গত 2 দিনে আমি অনেক গ্রামের মানুষের সাথে জুম ব্যবহার করে আলাপ করতে পারলাম,
যেটা আমাকে অনেকে বলছিল ইম্পসিবল, এটা ফেসবুক দিয়ে কিছু পারতে পারো কিন্তু কোনো কাজের কাজ হবে না, কিন্তু আমি দেখলাম যে জুম ব্যবহার করে তাদের সাথে হচ্ছে এবং তারা ফ্যান্টাস্টিক ফিডব্যাক দিচ্ছে এবং আরো অনেকগুলো সম্ভব। এনিওয়ে, তা আপনার প্রশ্ন দিয়ে যাই, টেলিমেডিসিন এটা বাংলাদেশে কবে কিভাবে স্টার্ট হয়েছে এটা রুবাবা আপা নিশ্চয়ই বলবেন। আমি শুধু এটুকু বলি যে আপনি তো জানেন যে এটুআই একটা ক্যাটালিস্ট অর্গানাইজেশন এবং এটুআই সবসময় ডট মেলায়, এটুআই সবসময় সমন্বয় করে। এই করোনার এই পরিস্থিতিতে, করোনা কালে আমরা গোড়াতেই যখন করোনা সংকট আসলো আমরা দেখলাম যে সরকার তো কাজ করবেই তার সামর্থ্য অনুযায়ী, কিন্তু এই যে সরকারের পাশাপাশি বেসরকারি পর্যায়ে এই রকমের রুবাবাপার মতো আরো অনেকগুলো স্টার্ট আপ আছে 14-15টা, যে তারা কিন্তু সরকারের পাশে দাঁড়িয়ে এই কাজটা করতে পারে। আমরা দেখলাম যে এই ডটটা যদি আমরা মিলিয়ে দিই, সরকারের সাথে যদি এই একটা প্ল্যাটফর্মে এটা আনা যায়, তাহলে এই বড় প্ল্যাটফর্মটা একদিকে সংগঠিত হবে, অন্যকে তাদের ক্যাপাসিটি বাড়বে এবং সরকারকে সহায়তা করা হবে। মূল লক্ষ্যটা হলো মানুষকে বাঁচানো। এবং এইটার ভিত্তিতে কিন্তু মাসখানেক আগেই আমরা এই স্কোপটার সূত্র ধরে আমরা কিছু আলাপ শুরু করলাম এবং একটা পর্যায়ে আমরা রুবাবাপাকে পাইলাম, আরো কয়েকজনকে পাইলাম। দেন আলাপ করতে করতেই এটা 2-3 দিনের আলাপের মধ্যেই আমরা প্রথমে একটা মিটিং করলাম জুমে। তখন প্রায় আবার মনে আছে নিশ্চয়ই যে 50 জনের মতো আমরা ওখানে জয়েন করলাম। সবাই আইডিয়া নিয়ে আসলো যে কিভাবে টেলিমেডিসিন স্টার্ট হতে পারে। তো তখন ওখানে অনেকেই কল্পনা, অনুমান, উচ্ছ্বাস থেকে কথাবার্তা বলছিলাম। এটা মাসখানেক আগের কথা বলতেছি। তারপরেই আমরা আলাপ করে দেখলাম যে কাদেরকে নিয়ে আমরা এখনই মাঠে নামতে পারি, কাদের কাছে সার্ভিসটা রেডি আছে, যারা এখনই একটা 333 থেকে ফোন আসলে সেটা অ্যাটেন্ড করতে পারবে। তখন আপার সাথে আলাপ করে আরো কয়েকজন মিলে হোয়াটসঅ্যাপ গ্রুপ করলাম, অ্যাকশন, যে টেলিমেডিসিন ইন অ্যাকশন। এইটা স্টার্ট হলো। তারপরে কিন্তু এখানে কয়েকদিনের মধ্যেই 14-15টা অর্গানাইজেশন যুক্ত হয়ে গেল, তারপরে কাজ শুরু হয়ে গেল। এই পরের অগ্রগতিটা আমার কাছে আছে। মানে সংক্ষেপে আমি বলবো যে ইতিহাসটা এরকম, এইভাবেই ধরে স্টার্ট হলো। অটোমেটিক আপা আপনার কাছে চলে আসতে হলো। এই পরের স্টেজটা আপনাকে জানানোর জন্য একটা আহ্বান জানানো হলো। এই মুহূর্তে আমাদের ভাইয়া বলছিল যে 15-20টা অর্গানাইজেশন আছে। অর্গানাইজেশন গুলা কারা এবং কি ধরনের কাজ আমরা করে যাচ্ছি, সবাই কি একই নাকি প্রবাবলি এই অর্গানাইজেশন গুলোর মধ্যেও কিছু ভিন্নতা হয়তো আছে? এটা যদি আমাদের অডিয়েন্সের জন্য আপা কাইন্ডলি বলতেন। হ্যাঁ শিওর, আমাদের এখানে প্রায় 22টার মতো এরকম অর্গানাইজেশন আছে আমরা জানতে পারলাম। এন্ড থ্যাঙ্কস টু আই এবং এই যে একটা সুন্দর কোলাবোরেশনের মাধ্যমে যে আমরা এখন একসাথে সমন্বিত হয়েছি, যে দেশের যে এখন ক্রাইসিস, যে প্যান্ডেমিক হচ্ছে, সেখানে আমরা কিভাবে সাহায্য করতে পারি, এটা একটা মানে দৃষ্টান্তমূলক একটা কাজ হয়েছে আমার মনে হয়। সো থ্যাংক ইউ টু অল দ্য রেলেভেন্ট পিপল হু বিন ইনভলভড। আমি এখানে যেটা বলবো যে আমরা নিজেরাও জানতাম না যে এতজন আসলে টেলিমেডিসিন নিয়ে চিন্তা করছে, এবং তার মধ্যে অনেকে অলরেডি তাদের সার্ভিস লঞ্চও করে দিয়েছিল। প্রায় 4-5 বছর ধরে অনেকে আছে, কেউ 3 বছর ধরে আছে, কেউ জাস্ট হয়তো কিছু মাস আগেই তারা শুরু করেছে, কেউ হয়তো এই জাস্ট ক্রাইসিসটা শুনেই একটা সফটওয়্যার ডেভেলপ করে ফেলেছে বা একটা কানেক্টিভিটি দিয়ে দিয়েছে। তো এইভাবে করে কিন্তু সবাই একসাথে এখানে সার্ভিসটা দেওয়ার চেষ্টা করছে। সো ডন, আমাদের 22টা যে টেলিমেডিসিন সার্ভিস প্রোভাইডার্স আছে, আমরা সব একসাথে যখন আলাপ করলাম, আমরা দেখলাম যে অনেকের ডিফারেন্ট টেকনোলজি ইউজ হচ্ছে। হ্যাঁ, অ্যাক্সেস পয়েন্টস আছে, কেউ আছে যে সিম্পল যেটা কল সেন্টার বেসড হয়, ডক্টর একদিকে অ্যাক্সেস দিচ্ছে, কেউ আছে অ্যাপ্লিকেশনের মাধ্যমে, মানে কারো অ্যাপ আছে বা হয়তো ওয়েব প্ল্যাটফর্ম আছে যেটার মাধ্যমে ভিডিও কনফারেন্সিং এর ফেসিলিটি দিচ্ছে, অডিও কনফারেন্সিং এর ফেসিলিটি দিচ্ছে, এবং এরকমও আছেন এখানে যারা অনলাইন ফার্মেসি, অর্থাৎ অনলাইন ওষুধ কিভাবে সরবরাহ করা যায় সেই কাজগুলা করছে। কিছু সংখ্যক আছেন যারা ডক্টরদের সাথে কানেক্ট করিয়ে দিচ্ছে অনলাইনে। তাছাড়া আবার ধরো এই যে স্যাম্পল কালেকশনের জন্য বাসা থেকে স্যাম্পল কালেক্ট করা, এগুলো করছে। তো দেখো, এই যে যত কিছু এখানে আছে, এগুলো সবকিছু কিন্তু অনলাইনে সম্ভব। হ্যাঁ, তার মানে ডিজিটাল সলিউশন কিন্তু নিয়ে এসছি। এবং এই কোভিড এর আগে পর্যন্ত কিন্তু আমাদের যেটা ধারণা ছিল যে বাংলাদেশে কিন্তু 160 মিলিয়ন পিপল, রাইট,
তার মধ্যে কিন্তু ডক্টর টু পেশেন্ট রেশিও ইজ 1:3000 অলরেডি, কিন্তু আমাদের একটা হিউজ গ্যাপ আছে। সো against one doctor there are on an average 3000 patients। সেটা যদি আমি স্পেশালিস্টদের মধ্যে আমি রেশিওটা দেখি তাহলে দেখবা যে আরো অনেক লার্জ নাম্বার হবে। হ্যাঁ, আপু এটা উন্নত দেশের সাথে কম্পেয়ার করলে কিরকম রেশিও? নরমালি এখানে বলে 8 to 12 হয়, 1:8 or 1:12 হয়। হ্যাঁ, মানে আমাদের মতো এরকম দেশে এরকমই থাকা উচিত, কিন্তু সেখানে না হয়ে কিন্তু এটা 1:3000 বলা হচ্ছে। হ্যাঁ, তো এই জায়গাতে যে শর্টেজ আছে, হ্যাঁ, সেটা দেখে কিন্তু আর 70% অফ আওয়ার পপুলেশন দে লিভ ইন দ্য রুরাল এরিয়াস। তারা যখন ডাক্তারকে খুঁজে তখন কিন্তু যে কোয়ালিফাইড ডক্টর কিনা সেটা জানা, কোন ডাক্তারের কাছে যাব, এবং ডাক্তারের কাছে যেতে হলেও তাদেরকে কি করতে হবে, তোমার গ্রাম থেকে শহরে আসতে হবে। তো এই যে আশা, বা ইভেন ঢাকা শহরের মধ্যেই তুমি যদি দেখো আমরা যারা আছি 2 ঘন্টা ট্রাফিকে আমাদের বসতে হচ্ছে, ডাক্তারের চেম্বারে যেতে হচ্ছে, ওয়েট করতে হচ্ছে, ফলো আপ করতে যেতে হচ্ছে। এইসব চিন্তা করে কিন্তু টেলিমেডিসিন সার্ভিসটা এসছে যে আমরা বাংলাদেশে কিন্তু এটা সুবিধাটা দিতে পারি। কিন্তু এখন কোভিড এর জন্য আমরা যেটা দেখছি, ইট হ্যাজ বিকাম আ নেসেসিটি এখন, কারণ পিপল হ্যাভ টু স্টে অ্যাট হোম, তাদের বাসায় থাকতে হবে এবং তাদের এটা সেফটি সিকিউরিটির জন্য খুবই প্রয়োজন। তো সেখানে আমরা বাসা থেকে যদি শুধু কিন্তু পেশেন্টদের সিকিউরিটি না ডন, এখানে কিন্তু ডাক্তারদেরও আমরা সেফটি এনশিওর করছি। সবার এই মাধ্যমে যাবে, যতজনের সাথে মাঝখানে ইন্টারঅ্যাকশন আসবে, যত মিট করবে ততই কার্ভ উপরে, মানে তো এখন এই যে টেলিমেডিসিন সার্ভিস প্রোভাইডার্সরা আছেন, ওনারা এখানে স্পেশালিস্ট ডক্টরদেরকে অনবোর্ড করেছেন, জেনারেল ফিজিশিয়ানদের অনবোর্ড করেছেন ডন। উই হ্যাভ অলসো ওয়ার্ক উইথ ডিজিএইচএস এর যে গাইডলাইন অনুযায়ী একটা ট্রিয়াজের কোয়েশ্চেনার করা হয়েছে, সেটা আমরা এমবেড করেছি আমাদের প্ল্যাটফর্মে। এখানে আমাদের সাহায্য করেছে এটুআই থেকে যারা আছেন, তাদের মাধ্যমে আমরা আসলে এই ইনফরমেশন গুলা কালেক্ট করে ওগুলাকে ইন্টিগ্রেট করে যেটা করছি সেটা হলো ট্রিয়াজের মাধ্যমে যে সকল সাসপেক্ট বেরোচ্ছে সেটা আমরা আবার একটা সেন্ট্রাল ডেটাবেজে রাখছি, এবং সেই সেন্ট্রাল ডেটাবেস থেকে তখন আবার রেলিভেন্ট অথরিটি গিয়ে হয়তো স্যাম্পল কালেক্ট করছে বা টেস্ট করছে, বা হসপিটালে যদি নিতে হয় সেই জায়গাতে আমরা নিয়ে যাচ্ছি। তো এই সকল কাজগুলো এখানে সব হচ্ছে সমন্বিতভাবে, অ্যান্ড দিস ইজ দ্য টাইম দ্যাট উই ক্যান হেল্প। এখানে একটা আমরা কিন্তু মেজরিটি কিন্তু স্টার্টআপস, এমন না যে খুব এস্টাবলিশ কোম্পানিজ, হ্যাঁ, তারা কিন্তু এগিয়ে এসছে যে কিভাবে হেল্প করতে পারি। আমি দেখছি যে ডক্টরস নিজে নিজে আসছে আমাদের প্ল্যাটফর্মে, কিন্তু রেজিস্টার করছে যে আই ওয়ান্ট টু প্রোভাইড দ্য সার্ভিস। এবং এখানে আরো কিছু আমার একটু বলার ইচ্ছা আছে, যেরকম বিএসএমএমইউর সাথে আমরা ইন্টিগ্রেট করেছি। ওনাদের যে হটলাইন আছে সেটা 333-16263-তে কিন্তু ইনফরমেশন দেওয়া হচ্ছে যে তোমরা প্লিজ হসপিটালে যেও না, বাইরে যেও না, প্লিজ টেক কেয়ার, মানে ইউ ক্যান টেক দ্য কনসালটেশন অনলাইন টেলিমেডিসিন সার্ভিস ইউজ করে। এই ধরনের কমিউনিকেশন কিন্তু সব যাচ্ছে। সো দ্যাট ইজ হোয়াটস হ্যাপনিং অ্যাক্রস দ্য কমিউনিটি। থ্যাংক ইউ আপা। মানে আই থিঙ্ক মানে যেটা শুনে বুঝলাম বা যতটুকু মানে ফিল করলাম যে দিস ইজ ওয়ান্ডারফুল। মানে আমাদের এই করোনার সময়ে যেখানে কিনা সোশ্যাল ডিস্টেন্সিং বা আমরা বলছি যে ফ্ল্যাটেনিং দ্য কার্ভ, অর্থাৎ যত বেশি আমরা অন্য মানুষের সাথে মিশবো ততই এই রোগটা ছড়ানোর প্রবাবিলিটি বেড়ে যাচ্ছে। সেই কারণে আমরা যতই দূরে থাকবো ততই আমরা কার্ভটাকে উঠার থেকে আমরা নিচের দিকে রাখতে পারবো, তাই না? শুধুমাত্র আপনি বলছেন যে করোনা স্পেসিফিক এটা টেলিমেডিসিনের উপকারিতা ঠিক না, ওভারঅল যে আমাদের যে মানে দ্য নাম্বার অফ ডক্টরস দ্যাট উই হ্যাভ, তারপর ফিজিক্যাল ডিস্টেন্সিং প্লাস অলসো মানি, যে আমরা যে সার্ভিসেসটা দিচ্ছি এটার যে কস্ট ভার্সেস আমি একটা ফিজিক্যালি ডাক্তার দেখাতে গেলে যে কস্ট হায়ার হতো, প্লাস যাওয়া আসা সবকিছু, এই সব দিক থেকেই টেলিমেডিসিন সাউন্ডস লাইক আ ভেরি অ্যাট্রাকটিভ সলিউশন ফর বাংলাদেশ। কারণ এখানে একটা জিনিস অ্যাড করি, শুধু করোনা যে সাসপেক্ট কেসে সেটা না, অনেক নন কোভিড কেসেস আছে, যেটা আমি বলছি যে কোমরবিডিটি যাদের অন্যান্য ধরনের কন্ডিশনস আছে, তারা কিন্তু এখন সবচেয়ে বেশি সাসেপ্টেবল টু দিস পার্টিকুলার ভাইরাস, তাই না? সেইখানে কিন্তু তারা বাসা থেকে এখন ওই স্পেশালিস্ট বা ডক্টরদের সাথে কনসালটেশন করতে পারছে, সেটাও একটা বড় অংশকে আমরা কেটে করছি। Absolutely, Appa. Thank you so much, Appa, for your valuable input. আমি কি একটু কাইন্ডলি ফরহাদ ভাইকে আনমিউট করতে বলবো? জি ফরহাদ ভাই, আমার প্রশ্নটা হচ্ছে যে টেলিমেডিসিন লুকস সো গুড, হ্যাঁ, এখন হাউ ক্যান গভর্নমেন্ট effectively use this telemedicine? আমাদের গভর্নমেন্ট কিভাবে এই টেলিমেডিসিনের টেকনোলজিটা, এই সার্ভিসটা, এবং এই যে প্রাইভেট সেক্টরে 22টা কোম্পানির কথা আপা বললো, ওনারা অলরেডি একটা সার্টেন
এক্সপার্টিজ বা এক্সপিরিয়েন্স গেইন করেছে। তো হাউ ক্যান উই কোলাবোরেট অ্যান্ড ফাইট করোনা টুগেদার বাই ইউজিং টেলিমেডিসিন টেকনোলজি? ফরহাদ ভাই। ধন্যবাদ ভাই। জি, কোশ্চেনটা খুবই যুগোপযোগী এবং এখনকার সময়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। মূলত আমি দুটি বিষয় বলবো। একটি হচ্ছে এই টেলিমেডিসিন যে বিষয়টি, এটা কিন্তু এর আগে থেকেও, যেটা বাবা বললেন, অনেকদিন আগে থেকে কয়েক বছর ধরে কিন্তু ট্রাই করা হচ্ছে যে টেলিমেডিসিন বিষয়টি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে সেবাটা যে ইন্টারনেটের মাধ্যমে ডাক্তার দূরে বসেও রোগীকে দিতে পারে, সেই বিষয়টি কিন্তু একটা দারুণ ক্যাম্পেইন অনেক বছর ধরেই চলছে। আমি বলবো যে আজকের এই করোনা ক্রাইসিসে, কোভিড-19 ক্রাইসিসে আজকে কিন্তু একটা দারুণ ভাবে বোঝা সম্ভব হয়েছে সর্বমহলে যে টেলিমেডিসিন কতখানি দরকার। একই সাথে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ নিয়েও সরকারের মধ্যে পাবলিক প্রাইভেট আলাদা আলাদা করে অনেক বছর কিন্তু আমরা কথা বলে আসছি। এটা সরকারও বলছে, পাবলিক সেক্টরগুলো বলছে, প্রাইভেট সেক্টরগুলো বলছে যে কেন পাবলিক প্রাইভেটকে এক হতে হবে বেটার ডেভেলপমেন্টের রেজাল্টের জন্য। তো সেই বিষয়টিও কিন্তু এই বিষয়টি দেখেন, এই বিষয়টি কিন্তু এখন সকল প্রকার সেক্টর থেকে, সকল অবস্থা থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে পাবলিক প্রাইভেট এই দুটি বিষয়কে হাতে হাত মিলিয়ে কাজ করলেই সবচেয়ে বেশি উন্নতি ঘটবে। এবং এরকম ক্রাইসিস, জাতীয় ক্রাইসিস, সেটা ছাড়া কিন্তু কোনো গতি নেই। এবং সরকার একা পক্ষে কিন্তু এটা সরকারের জন্য বিশাল যুদ্ধ মোকাবেলা। তো এখানে প্রাইভেট টেলিমেডিসিন কোম্পানি শুধু নয়, আরো অন্যান্য প্রাইভেট বডি যেগুলো আছে, সকলে মিলে, সার্ভিস প্রোভাইডার যে যেখানে ডাইরেক্ট ইনডাইরেক্ট আছে, সকলে মিলে সরকারের সকল সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে যদি এই সময় একটা সমন্বিতভাবে কাজ করে, তাহলেই কিন্তু আমরা আমাদের জনগণের জন্য যে কাঙ্ক্ষিত হেলথ সেবাটা সেটা পৌঁছে দেওয়া সম্ভব হবে। আমি একটু অন্য দৃষ্টিকোণ থেকে বলি, আমরা যদি একটু হেলথ সেক্টরের সার্ভিসের দৃষ্টিকোণ থেকে বলি। এখন দেখেন, করোনা কোভিড-19 যে রোগটা, এই যে ভাইরাসটা যখন ধরছে, এর কিন্তু তিনটা ফেজ আছে। তিনটা ফেজ হচ্ছে, একটি মিনিমাম রিস্ক উইথ সাইন অ্যান্ড সিমটম, কোমরবিড অথবা নন মরবিড, দুটোর জন্য। তো মিনিমাম রিস্কের এক ধরনের আছে, তার দ্বারা আমি বলছি যে কোভিডের ক্ষেত্রে যারা কোভিডের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে যারা পজিটিভ হচ্ছেন তাদের কথা বলছি, যারা টেস্ট করার পরে, যখন টেস্ট করার পরে কেউ হচ্ছেন খুব মিনিমাম সাইন অ্যান্ড সিমটম নিয়ে, কেউ হচ্ছে মডারেট, আর আরেকজন হচ্ছে আমরা হাই রিস্ক বলছি, সিভিয়ার। মিনিমাম যারা, তাদেরকে কিন্তু হসপিটালে নেওয়া হচ্ছে না, তাদেরকে কিন্তু অন্যান্য দেশেও, বাইরের দেশগুলোতেও আপনি যদি ফলো করেন, সেই দেশে মিনিমাম রিস্ক সম্বলিত যে আপনার কোভিড-19 ভাইরাসের যে এফেক্ট, সেটার জন্য তাদেরকে হোম ম্যানেজমেন্টের কথা বলা হচ্ছে। এবং তাদেরকে কিন্তু মাথায় রেখে একটা মেডিকেশনের মধ্যে, একটা সাইকোলজিক্যাল বিষয়ের একটা কাউন্সিলিং এর মধ্য দিয়ে, এবং তাদেরকে একটু কেয়ারের মধ্য দিয়ে রেখে তাদেরকে কিন্তু অনেকেই সুস্থ হয়ে ফিরে আসছে। আরেকটু খেয়াল করে দেখেন, যারা হচ্ছে মডারেট, তাদেরও কিন্তু হসপিটালে নেওয়া হচ্ছে না, এবং ডক্টররা কিন্তু বলছেন না যে তাদেরকে এখনই হসপিটালে নিতে হবে। তাদেরও কিন্তু একটু আইসোলেশন করে রাখা, মেডিসিনটাকে আরো জোরদার, স্পেশালাইজড যেগুলো তাদের ক্ষেত্রে, যেগুলো স্পেশালাইজড তাদের হচ্ছে যে চিকিৎসা দরকার, সেই বিষয়গুলোকে নিশ্চিত করা, সেই ডক্টরের পরামর্শ দেওয়া, এই বিষয়গুলো কিন্তু তাকে কিন্তু হসপিটালে অথবা বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে ছোটাছুটি বিষয়টি কিন্তু নেই। থার্ড যেটা সিভিয়ার, তাকে কিন্তু হসপিটালে নিতে হচ্ছে। তাহলে প্রথম দুইটি আমাদের দেশে যদি দেখেন, এই সংখ্যাটা যদি দেখেন, এই সংখ্যাটার ক্ষেত্রে প্রথম দুইটি সংখ্যায় যারা এখন আমাদের দেশে, এই যে কিছুক্ষণ আগে আমরা দেখলাম ৩,৯০০ সামথিং কোথায় একটা সংখ্যা, প্রায় ৪,০০০-এর মতো সংখ্যা কোথায়,
যে যারা হচ্ছে COVID-19 পজিটিভ, তো ওনাদের কিন্তু প্রথম দুইটি একটা বড় সংখ্যা, খুব একটা মিনিমাম সংখ্যা কিন্তু হসপিটাল, আর একটা বড় সংখ্যা বাসায় বসে আছে, কিন্তু তাদের কিন্তু সবচেয়ে বেশি এই শোতে ফরহাদ ভাই ডক্টররা বলেছে আমাদের এই প্রথম এবং দ্বিতীয় এপিসোডে যে অ্যারাউন্ড 85% অফ দ্য পেশেন্টস will be recovered automatically ওরা যদি সেলফ কোয়ারেন্টাইন মোডেই থাকে এবং একটু সিরিয়াস হয়ে গেলে যদি সেলফ আইসোলেশনে চলে যায়, অর্থাৎ অন্যদের টাচের থেকে যদি একটু দূরে থাকে, একটু বিরত থাকে, তাহলে ওরা অটোমেটিক্যালি ফিরে যাবে। জি, জাস্ট টু অ্যাড অন হোয়াট ইউ আর সেইং। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনি একদম গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট বললেন। তো যদি আমরা খেয়াল করি তাহলে প্রথম যে মিনিমাম রিস্ক এবং মডারেট রিস্ক, যারা বেশিরভাগ অংশটা COVID-19 পজিটিভ হলে হোম ম্যানেজমেন্ট রয়েছে, তাদের ডক্টর দরকার। এখন সবচেয়ে বেশি দরকার হচ্ছে ডক্টর। তাহলে ডিজি হেলথ এবং IDCR তারা যতটা পারেন, যতটা চেষ্টা করছেন, অল্প আমাদের ডক্টর সংখ্যা যতখানি রয়েছে তাদের কিন্তু প্রাণান্তকার চেষ্টা করে যাচ্ছে, তাদের সাথে ফলো আপ করে তাদেরকে মেডিকেশন, তাদেরকে পরামর্শ দেওয়া। কিন্তু অপ্রতুল এই সংখ্যাটা যদি আল্লাহ না করুক আরো বেশি বাড়ে সামনে, তাহলে কি হবে? অনেক বেশি যদি বাড়ে, টেলিমেডিসিন ছাড়া কিন্তু আর কোনো অল্টারনেটিভ নাই। এইখানে কিন্তু টেলিমেডিসিনের বিশাল প্রয়োজন। আপনি খেয়াল করে দেখুন, একমাত্র টেলিমেডিসিনই কিন্তু ডাক্তার বাসায় না গিয়ে ওই রোগীগুলোকে COVID-19 পজিটিভ, যাকে আমরা সবচেয়ে ক্লোজ মনিটরিং এবং ফলো আপের মধ্যে রাখতে চাই, তাদেরকে কিন্তু এখন ডাক্তার তাকে এই সুবিধাটা দিতে পারে। এবং টেলিমেডিসিনের এই যে 22টি কোম্পানি আপা বলতেন, এবং আরো আমরা জানি 14টি এখন মাঠে দারুণভাবে অ্যাক্টিভ, তাদেরকে যদি আমরা এই সিস্টেম, এই COVID-19 পজিটিভ রোগীগুলোকে ম্যানেজমেন্টের জন্য আমরা যদি এই প্রাইভেট 14টি কোম্পানিকে দায়িত্বর সাথে এঙ্গেজ করা হয়, তাহলে কিন্তু ওই রোগীগুলো প্রত্যেকেই প্রতিদিন ডাক্তারের সাথে পরামর্শের সুযোগটি পাবে। এবং শুধু তাই নয়, ভিডিওর মাধ্যমে এবং অনেক ক্ষেত্রে স্পেশালাইজড ডক্টরের ক্ষেত্রে, যার ধরেন হার্টের রোগ আছে, যার ধরেন কিডনি ডিজিজ আছে, তাদের স্পেশাল ডক্টরের অ্যারেঞ্জমেন্টটা কিন্তু টেলিমেডিসিন কোম্পানিগুলো করতে পারবে। তো এটা একটা বিশাল সুযোগ এখনই একসাথে কাজ করার। আর আমি তো সারা বাংলাদেশের যে সাসপেক্ট রোগী আছে তাদের কথা বললামই না, সারা বাংলাদেশের কিন্তু 94টি সরকারের টেলিমেডিসিন সেন্টার আছে, কিন্তু এটা কিন্তু একটু সরকারি কায়দায় টেলিমেডিসিন। আমি বলবো যে ওখানে একটা ইউনিয়ন থেকে লোক উপজেলা হেলথ কমপ্লেক্সে আসতে হয়, ওখানে একটা নির্দিষ্ট সময় আবার ঢাকার ডাক্তারের সাথে কানেক্ট করতে হয়। তো আমরা যদি দেখি ওই 94টা টেলিমেডিসিন সেন্টারও কিন্তু এই 22টি টেলিমেডিসিন প্রাইভেটের সাথে কিন্তু কানেক্টেড হতে পারে, হলে কিন্তু একটা বিশাল সংখ্যক টেলিমেডিসিন ফ্যাসিলিটি দেওয়া সম্ভব। কারণ এই 94টি জায়গায় কিন্তু টেলিমেডিসিনের জন্য অপর এন্ডে যে ইনস্ট্রুমেন্ট গুলো লাগে সেগুলো কিন্তু রয়েছে। তো আমরা একটা দারুণ সমন্বয়ের কিন্তু সুযোগ দেখতে পাচ্ছি এই ক্রাইসিস মোকাবেলায়। টেলিমেডিসিন যেখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এবং প্রাইভেট পাবলিক সেক্টর বোথ সেক্টরের একটা হ্যান্ডশেকিং এর বিরাট একটা সুযোগ এই COVID-19 মোকাবেলায়। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ফরহাদ ভাই, মানে আপনি যেভাবে এটা পুট অন করলেন এটা খুবই ইন্টারেস্টিং লাগলো। আমার মাথায় একটা প্রশ্ন অনেক ঘুরপাক খাচ্ছে। আমরা দেখতে পেলাম যে COVID-19 এর কারণে প্রত্যেকটা বিজনেস অর্গানাইজেশন, NGO, ইভেন গভর্নমেন্ট অর্গানাইজেশন এবং আমাদের A2I এর বিভিন্ন কর্মকাণ্ডে আমরা দেখতে পাচ্ছি যে আমরা একটা চেঞ্জ এনেছি, আমরা কিন্তু অ্যাডাপ্ট করার চেষ্টা করছি, তাই না? আমরা কিন্তু আমাদের ওয়ার্ক ফ্রম হোম হোক, জুম ইউজ করে হোক, হ্যাঁ, আমাদের যারা ধরেন শুধু ফুড ডেলিভারি দিত ওরা এখন এসেনশিয়ালস ডেলিভারি দিচ্ছে, কথার কথা ফুড পান্ডা বা সেবা, যেমন অন্যরকম একটা কোম্পানি ছিল যে ওরা মানে ভেন্ডারের সাথে কাস্টমার কানেক্ট করতো, ওরা এখন এসেনশিয়ালস ডেলিভারি দিচ্ছে। তো ওই পার্সপেক্টিভে টেলিমেডিসিন কোম্পানিগুলোর মধ্যেও কি আমরা মানে কোনো চেঞ্জেস কি দেখতে পেরেছি নাকি? বিকজ নান অফ আস উই ওয়ার প্রিপেয়ার্ড ফর দিস। তো এটা নিয়ে প্রবাবলি মানিক ভাই একটু বলতে পারবো, বা রুবা বাপা মেবি ইউ ক্যান অলসো অ্যাড সাম ভ্যালু। আমরা জি শিওর, আমি একটু অ্যাড করার পরে অবশ্য আমি একটু বেরিয়ে যাব, আগে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনি অ্যাবসলিউটলি ঠিক কথা বলেছেন। মানে আমি মনে করি যে এই ফরহাদ যেভাবে ব্যাখ্যাটা করলো যে গভর্নমেন্টের মধ্যে যে হিউজ স্কোপ, এখন সরকারি এবং বেসরকারি এই দুটার একটা মেলবন্ধন অনেকখানি হয়েছে, আরো হবে, এটা হিউজ একটা ইম্প্যাক্ট ফেলবে। আমি দেখি এটাকে একটা কালচারাল শিফট হিসেবে। আপনি যদি খেয়াল করে দেখেন শহরের মধ্যেও কিন্তু মিডল ক্লাসে যদি আপনি যান,
তারাও কিন্তু টেলিমেডিসিনে অভ্যস্ত না। দেখবেন কালচারের মধ্যে কিন্তু নাই, আমাদের কালচারের মধ্যে নাই। জি, নাই নাই। আবার যদি গ্রামে যান তাহলে আরো নাই। মানে আমি মনে করি এটা এনর্মাস অপরচুনিটি, মানে টেলিমেডিসিন কোম্পানিগুলোর জন্য, যে এই কালচারাল শিফট এটা এখন এটুআই তো গভর্নমেন্টের সাথে যেটা ডট মিলিয়ে দেওয়ার এটা কন্টিনিউয়াসলি করবে। এখন মেডিসিন কোম্পানি যারা আছে তারা যদি এই সুযোগে তাদের ক্যাপাসিটি সম্ভব আস্তে আস্তে বাড়াতে থাকে, যে চ্যালেঞ্জ গুলো আছে সেগুলো যদি সামনে আনতে থাকে, তাহলে যেটা হবে জন্য ওই প্রবলেম গুলো সলভ করে দেওয়ার ক্ষেত্রে একটা রোল প্লে করতে পারবে। তা আমি মনে করি যেটা আপনি বললেন যে এইটা পর্যায়ক্রমে রুবাব আপা আরো ভাবতে পারেন, যে পর্যায়ক্রমে এটা যেহেতু একটা কালচারাল শিফট, মানুষ অভ্যস্ত হয়ে যাবে দেখবেন, কিন্তু এটা গ্রামে, মানে গ্রামে এটা কি করে আরো বেশি করে ছড়িয়ে দেওয়া যায়। হয়তো উপজেলার সাথেও, উপজেলা হেলথ কমপ্লেক্সের সাথেও এটা কানেক্ট হয়ে যাবে এক সময়, কিন্তু তারও পরে মানে ইউনিয়নে, ফার্মেসিতে, মানে একজন সাধারণ গ্রামের মানুষ কি করে টেলিমেডিসিনের সাথে পরিচিত হবে। কারণ তার বিশ্বাসটা আনতে কিন্তু ধরেন তার যত কাছের মানুষের কাছে গিয়ে যাতে করে যে যত বেশি সে টেলিমেডিসিনের কথাটা শুনতে পারবে, টেলিমেডিসিনকে কানেক্ট করতে পারবে, তত কিন্তু এটা হবে। তার মানে একটা পর্যায়ে লেগে থাকলে কিন্তু দেখবেন যে এটা কমিউনিটি লেভেলেও টেলিমেডিসিন প্র্যাকটিস দাঁড়ায় যাবে। ফলে আমি দেখি যে আমি আপনাকে একটু ইন্টারাপ্ট করছি, কারণ একটা কমেন্ট এসেছে, এটা আপনি যা বলছেন এটার সাথে খুব রেলেভেন্ট। মোহাম্মদ হোসেন বলছে ইনশাল্লাহ জুম ব্যবহার করে আমরাও একদম গ্রাম পর্যায়ে যোগাযোগ করতে পারছি। এটার জন্য, এটা আমাদের জন্য প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার বলে আমি মনে করি। ধন্যবাদ আইসিটি মন্ত্রণালয়কে। সো আপনি যেটা বলছিলেন, it is absolutely true যে এখন একদম গ্রামে একদম ডিপ রুরাল পেনিট্রেশন হয়ে গেছে because of our digital Bangladesh, very good internet connectivity, very affordable internet connectivity, এবং আমাদের ডিজিটাল বাংলাদেশের যে স্বপ্ন এটা কিন্তু আলহামদুলিল্লাহ পূরণ হতে যাচ্ছে। এবং এটা জাস্ট বলার জন্য বলা না, মানে লাইভ মানুষের কমেন্ট আসছে, অনেকগুলো কমেন্ট, একই কমেন্ট। ফলে আমি যেটা দেখি ডন ভাই, মানে এই যে একটা ক্রাইসিসের মধ্যে কিন্তু একটা নতুন করে সম্ভাবনা তৈরি হচ্ছে। টেলিমেডিসিন ইজ অ্যান এক্সাম্পল। মানে এখনো অনেক বাধা আছে, কিন্তু আমি মনে করি যে এটা এখানে যারা কাজ করতেছেন, এটু হয়তো বটেই, এটু হয়তো ক্যাটালিস্ট, কিন্তু এই টেলিভিশন কোম্পানিগুলোর জন্য এখন যদি একটু যতটা ভাঙচুর করে সম্ভব, আমার মনে হয় রিফর্মস, একটা চেঞ্জ, একটা কালচারাল শিফট ঘটিয়ে ফেলা সম্ভব, যেটা বাংলাদেশকে একেবারে ভিন্ন লেভেলে নিয়ে যাবে। এবং এটা টেলিমেডিসিন কোম্পানিগুলোর জন্য এখন একটা রাইট মোমেন্টাম। এটা হয়তো 6 মাস পরে এই সুযোগটা নাও থাকতে পারে। থ্যাংক ইউ সো মাচ। আমি একটু রুবাব আপার কাছে এখন একটু আসবো। রুবাব আপা, আপনার এই টেলিমেডিসিনের স্টার্টআপটা ছাড়াও আপনি তো একটা অনেক বড় দায়িত্বে আছেন, পৃথিবীর অন্যতম বড় মাল্টিন্যাশনাল কোম্পানি এবং ডিজিটাল ফোর রানার যাকে বলে ওরাকেল বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার হিসেবে কর্মরত আছেন, দায়িত্বে আছেন। তো ওরাকেল থেকেও মনে হয় টেলিমেডিসিন বা হেলথ রিলেটেড কোনো কাজ হচ্ছে probably. Do you see any sync, any connection? জন, এটা খুব ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন, কারণ এখন আমরা যে অনলাইন বা ডিজিটাল টেকনোলজি নিয়ে কথা বলছি 40 years ধরে, সেখানে আমরা কিন্তু বেশ কিছু স্পেসিফিক্যালি হেলথ কেয়ারের জন্য আমাদের অনেক সলিউশনস, অ্যাপ্লিকেশনস আছে, যেটার মাধ্যমে ধরো একটা হসপিটালে যদি আমরা ডিজিটাইজেশন আনতে চাই, ট্রান্সফরমেশনটা আনতে চাই, তাহলে ওদের যা যা অ্যাপ্লিকেশনের দরকার আমাদের প্রত্যেকটা আছে এখানে। হ্যাঁ, whether it is patient management, whether it is drug management, whether it is ERP solution for hospitals, এগুলা। তাছাড়াও তোমরা হয়তো দেখেছো নিউজে যে ওরাকেল এবার কিন্তু এই যে কোভিড এর ক্রাইসিসের সময় US গভর্নমেন্টকে they have developed and donated a system যেখানে therapeutic learning system বলছে ওটাকে, across US কিন্তু ডক্টরসরা সেখানে ওদের ইনফরমেশন গুলা দিচ্ছে, ওদের যে ড্রাগস ওরা ইউজ করছে কোনটার কি রিঅ্যাকশন, কোনটার কতটা ইম্প্যাক্ট হচ্ছে, পজিটিভ নেগেটিভ, এগুলো সবকিছু এখানে অ্যানালিসিস হচ্ছে। হ্যাঁ, এন্ড জাস্ট টু মেনশন, আমাদের যে অটোনোমাস যে ডেটাবেসটা আছে সেটা কিন্তু মানে ওয়ান অফ দ্য বেস্ট
ইন টার্মস অফ স্টেবিলিটি, ইন টার্মস অফ তার যে সিকিউরিটি আছে সেটা। সো আমি ইভেন আমাদের গভর্নমেন্টেরও কিন্তু এখন অনেক হেলথের ডেটা কালেকশন হবে, তাই না? বিকজ এই যে যত রকমের ডিজিটাল টেকনোলজি ইউজ হচ্ছে, আমরা কিন্তু এখন অনেক ডেটা কালেক্ট করব। তো এই ডেটাগুলো যাতে সিকিউর হয়, এনক্রিপ্টেড হয়, এবং আমরা ওটা থেকে যাতে অ্যানালিটিক্স করে যে ধরনের অ্যানালিসিসের দরকার, সেই সব ধরনের অ্যানালিসিস করে কিন্তু আমরা অনেক কিছু প্রিডিক্টও করতে পারবো, রাইট? একটা রাইট টাইমে ডিটেক্ট করা, রাইট টাইমে কন্টেইন করা ডিজিজটা, দ্যাটস অলসো ভেরি ইম্পর্টেন্ট। সো এই সকল জিনিসের জন্য সলিউশন কিন্তু এয়ারটেল অরাকেলের আছে। এবং এখানে আমরা অরাকেলের আরেকটা জিনিস আছে, সেটা হলো খুব ইন্টারেস্টিং, হচ্ছে আমাদের ক্লাউড প্ল্যাটফর্ম। অনেকে হয়তো জানেন না যে আমরা অনেক সময় অন্যান্য অর্গানাইজেশনের কথা বলি, বাট আমাদের যে ক্লাউড প্ল্যাটফর্মটা আছে সেটা কিন্তু কমপ্লিট একটা প্ল্যাটফর্ম, যেখানে আপনি স্টোরেজ, কম্পিউটিং, সিকিউরিটি সবকিছু এখানে একসাথে সমন্বিত আছে। ইভেন ইফ ইউ হ্যাভ আ থার্ড পার্টি সলিউশন, ইউ ক্যান হোস্ট ইট অন ক্লাউড প্ল্যাটফর্ম। সো এই ধরনের অনেক কিছু আমরা করছি, যেটা ইউএসএ তে করছে অরাকেল, সেটা তো আছে। আমরা আমাদের গভর্নমেন্টের কাছে আমরা বলেছি যে যদি যে সকল হেল্প লাগে, উই আর রেডি টু সাপোর্ট। এই সময় আমরা কিন্তু এখন অনেক সলিউশন নিয়ে আসতে পারি, যাতে আমরা খুব শিগগিরই আমরা আমাদের গভর্নমেন্ট, নন গভর্নমেন্ট অথরিটি থেকে সলিউশন দিতে পারি। So Farhad bhai, what do you see as the future of this? মানে আমরা এখন ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন নিয়ে কথা বলছি, আমরা টেলিমেডিসিন নিয়ে কথা বলছি, আমরা বলছি যে ফিউচারে ডিজিটালটাই হবে দ্য নিউ নর্মাল। আর রুবাবা আপা বলছে যে নট অনলি Bangladeshi startups like Pulse, but global tech giants like Oracle are also interested, এবং এই ক্লাউড প্ল্যাটফর্ম এবং এই ধরনের সাপোর্ট তারা প্রাইভেট অর্গানাইজেশন থেকেও দিবে, প্লাস গভর্নমেন্টের সাথেও, যেহেতু Oracle অনেক লার্জ স্কেলে অলরেডি কাজ করে, আরও করতে চায়। তো এই সব কিছুকে মিলিয়ে দেখলে ফরহাদ ভাই, আপনি কি ধরনের একটা ফিউচার এস্টিমেট করছেন ফর বাংলাদেশ অ্যান্ড ফর টেলিমেডিসিন ইন বাংলাদেশ? ওয়েল, থ্যাংক ইউ ডন। আমি আপনার কোশ্চেনটাকে আমি অ্যান্সার দেব, এবং তারপরে আসলে আবার আমি টেলিমেডিসিনের এই মুহূর্তে ক্রাইসিস মোকাবেলায় টেলিমেডিসিন আপনারা 22টি কোম্পানি এখনই অবদান রাখবে, তারও বিষয়ে আমি আপনার সুযোগ নিতে চাইব। তো আপনি প্রথমে যেটা বলছিলেন, এই যে অ্যাডভান্স, এইটা আগামী দিনে এখন ক্রাইসিস মোমেন্টে আরো বেশি পরিলক্ষিত হলো। ক্রাইসিস মোমেন্টে এটা, হ্যালো হ্যালো শোনা যাচ্ছে, আমরা মন দিয়ে শুনছি না। আমি সরি, মাঝখানে বোধহয় ইন্টারাপ্ট হয়েছিল। তো এই ক্রাইসিস মোমেন্টে যেটা আমরা দেখলাম যে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, বিভিন্ন সাইডে টেকনোলজির ব্যবহার, এটা দারুণভাবে যে কত মানুষ জীবনে, এখন দৈনন্দিন জীবনে না, এই ধরনের সর্বক্ষেত্রে যে কতখানি প্রয়োজন, সেটা কিন্তু আমরা আবার নতুন করে উপলব্ধি করলাম। আমি একটু আপনার ওই প্রশ্নটার উত্তর এইভাবে দিতে চাইবো, স্পেশালি এখনকার সময়কে ঘিরে। দেখেন, টেকনোলজি নিয়ে কিন্তু যদি সেটা শুধুমাত্র শহর কেন্দ্রিক হয়, তাহলে কিন্তু এই ক্রাইসিস মোকাবেলা একটা বড় অংশতে আমরা কিন্তু মোকাবেলা করতে ব্যর্থ হব টেকনোলজির ব্যবহারের মাধ্যমে। টেলিমেডিসিন তার মধ্যে একটা ব্যবহার। দেখেন, টেলিমেডিসিন এখনো পর্যন্ত যদি শুধু শহর কেন্দ্রিক হয়, মেট্রোপলিটন সিটিগুলোর মধ্যেই বিচরণ করে, এবং আমরা যদি প্রাইভেট কোম্পানিগুলোকে যদি সরকার আরো বেশি কাছে টেনে না নেয়, এবং যদি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং গ্রামের যে মানুষগুলো এখন ফিচার ফোন হোক অথবা স্মার্টফোন হোক, তার মাধ্যমেই ডাক্তারি পরামর্শ ঘরে বসে না পায় এই মুহূর্তে, তাহলে কিন্তু টেলিমেডিসিনের হয়তো আরো অনেক বেশি এক্সপানশন হবে, আরো অনেক বড় বড় সব কোম্পানি টেলিমেডিসিন সেক্টরে, প্রাইভেট সেক্টর হয়তো একসময় অনেক বুম করবে, কিন্তু এই সময়টার যে অবদানটা দরকার ছিল সেটা কিন্তু মিস করবে জাতি। তো আমি বলবো যে এখনই সময়, এই 22টি কোম্পানি আমরা এটুয়ায় রয়েছি মাঝখানে ব্রিজিং করে দেওয়ার জন্য, গভর্নমেন্টকে আমরা সকলে মিলে আরো বেশি জায়গাগুলো ধরিয়ে দিতে পারি, ডটগুলোকে কানেক্ট করতে পারি, যে কিভাবে হলে সত্যি সত্যি মুখে নয়, টেকনোলজির প্রেজেন্টেশন নয়, একদম
প্রত্যন্ত অঞ্চলগুলোকে প্র্যাকটিক্যালি আমরা টেলিমেডিসিনের মাধ্যমে সেবা নিয়ে যেতে পারি। আমি একটা ছোট্ট উদাহরণ দিব, যেটা প্র্যাকটিক্যাল একটা উদাহরণ, একটা গল্প বলার মধ্য দিয়ে ডন ভাই আমি একটু বলতে চাইবো। গত 3 দিন আগে নারায়ণগঞ্জের একজন ডক্টর আছে, এটা হচ্ছে যে ডিজি হেলথের একজন ডক্টর জাহিদ, ওনাকে আমি আগে থেকেই চিনি। উনি নারায়ণগঞ্জের, ওনার সাথে 6 জনের একটা টিম আছে ডিজি হেলথের নারায়ণগঞ্জের পার্টটা উনি সরকারিভাবে নারায়ণগঞ্জ উপজেলা কমপ্লেক্স এবং জেলা কমপ্লেক্সের উপজেলা কমপ্লেক্স এবং সিভিল সার্জন অফিসের ডাক্তারদেরকে নিয়ে 6 জনের একটা টিম আছে, যাদের মধ্যে একটা বড় অংশ কোভিড পজিটিভ হয়েছে। এই করোনা রোগীকে চিকিৎসা দিতে গিয়ে যাদের মধ্যে একটা বড় অংশ, জাহিদ ভাই নিজে সহ, এটা কিন্তু ওনারা একটা আপনার বলা যায় যে এই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এবং আমি প্রাথমিকভাবে আমি মনে করেছিলাম, আমি নিজেও ফোন দিলাম, আমি মনে করলাম যে ওনাদের তো তাহলে সাংঘাতিক টেনশনের ব্যাপার। আমি দেখলাম এই যোদ্ধারা, এই যে আমাদের চিকিৎসক ভাইরা, কত বড় যোদ্ধা, কত বড় মনোবল তাদের। তারা ওই অবস্থায় বাসায় বসে সকাল 7টা থেকে এই রাত পর্যন্ত কন্টিনিউয়াসলি ফোনের মাধ্যমে কোভিড-19 পজিটিভ যে রোগীগুলো তাদের সেবা দিয়েছে। কি সেবা দিয়েছে? ওই যে আমি বললাম যে যারা মিনিমাম অবস্থায় আছে, মিনিমাম রিস্ক নিয়ে আছে, তাদেরকে কিন্তু সকালে একবার বিকেলে একবার ফোন দিচ্ছে, তার কেয়ার গিভারের সাথে কথা বলছে, তার মেডিসিনটা চেক করে দিচ্ছে, তার সিমটম বাড়লো কিনা এটা দেখছে। এই 6 জন 517 জনকে ঠেকিয়েছে। এবং যারা মডারেট অবস্থায় আছেন তাদের কি হচ্ছে, তাদের যখনই খারাপ অবস্থা হচ্ছে তখন অ্যাম্বুলেন্স রেডি করে ফেলছেন। এবং প্র্যাকটিক্যালি ওনারা যখন কয়েকটা হসপিটালাইজ করতে হয়েছে, তখন 300 বেডের হসপিটালে সেই সময় অ্যাক্টিভেট হয়নি বলে ওনারা নিজেরা অ্যাম্বুলেন্স জোগাড় করে ওনারা ঢাকার কুর্মিটোলা হসপিটালে পাঠিয়েছেন। এবং দুঃখের সাথে যারা ওখানে কয়েকজন আবার মারাও গিয়েছেন, ওনারা সেই হসপিটাল অ্যারেঞ্জ করে গ্রামের চেয়ারম্যান মহোদয়ের সাথে কথা বলে, মেম্বার মহোদয়ের সাথে কথা বলে, ইউনো মহোদয়ের সাথে কথা বলে সেই সৎকারের ব্যবস্থা করেছেন। দেখেন, 5 জন ডাক্তার ঘরে বসে নিজেদের গায়ে কোভিডে আক্রান্ত হয়ে কি পরিমাণ প্যাশন এবং টেকনোলজির কতটুকু ব্যবহার করে ওনারা যদি 417 জন কোভিড-19 পজিটিভকে যদি এইভাবে আন্তরিকভাবে এফেক্টিভ ভাবে সেবা দিতে পারে, তাহলে আমরা যত 5,000 প্রায় কোভিড-19 পজিটিভ, 4,000 প্রায় কোভিড-19 পজিটিভ রয়েছে, সরি কোভিড-19 পজিটিভ, হ্যাঁ ওরকম একটি সংখ্যা হবে, যেটা 4,000 অথবা 4,500 উপরে। তো এই সংখ্যাটার সকলকে কিন্তু আমরা এখনই ওনাদের কায়দায় সবাইকে কিন্তু আমরা আশ্বস্ত করতে পারি। একটা রোগী যখন কোভিড-19 পজিটিভ শোনে, তখন কিন্তু অর্ধেকই উনি ভীত হয়ে উনি সবচেয়ে বেশি ভীত সন্তুষ্ট হয়ে উনি কিন্তু আরো রোগের আমি বলবো যে আরো রোগের প্রকোপ বাড়াচ্ছে, কিন্তু আরো অবস্থা খারাপের দিকে যায় ওনার মানসিক অবস্থার কারণে। সেই সময় একজন ডাক্তারকে যে কি পরিমাণ প্রয়োজন তা কিন্তু এই নারায়ণগঞ্জের এই টিমটি, এই সাহসী নির্ভীক এই ডাক্তার 6 জন ডাক্তারের টিমটি কিন্তু আন্তরিকতা দিয়ে জাতিকে দেখিয়ে দিয়েছে। আমি গত কয়েকদিন ধরে 417 জন এই কোভিড-19 রোগীকে, তো এই 22টি কোম্পানি এবং যতগুলো কল সেন্টার কোম্পানি রয়েছে, যাদের কাছে প্রায় বড় সংখ্যক এখন কিন্তু ডাক্তার স্কুল রয়েছে, তারা যদি আমরা সারা দেশের সকল কোভিড-19 পজিটিভ এবং সকল সাসপেক্টেড রোগীকে আমরা যদি এই কাউন্সিলিংটা এখন দিতে পারি, এখন যদি ওই মানে একদম সমন্বিত ভাবে দিতে হবে, ওই যে আমি একজনকে দিলাম, উনি 2টা উপজেলায় দিল, ইনি একটা উপজেলায় দিল, এরকম না। যদি সমন্বিত ভাবে ডিজিএইচএস এর সাথে এবং আইডিসিআর এর সাথে বসে এই 22টি কোম্পানি, এইচওআই এবং বিএসএমএমও সকলে যদি এখন একটা সমন্বিত উদ্যোগ নেওয়া যায় যে না, আমি কোভিড-19 পজিটিভ একটি রোগীকেও আমি এই ফলো আপ থেকে বঞ্চিত করব না, একটি রোগীকেও আমি টেলিমেডিসিনের সেবা থেকে বঞ্চিত করব না, এবং সাসপেক্টেড যারা আছেন তাদেরকেও কিন্তু আমরা দায়িত্ব কাঁধে তুলে নিব, যাতে প্রত্যেকে অন্তত 2-3 দিন পর পর একটি ফলো আপ ডক্টরের কল পান। এই ব্যবস্থাটা কিন্তু এই টেলিমেডিসিন শুধু কিন্তু ভিডিও কলই নয়, টেলিমেডিসিন কিন্তু ফোনের মাধ্যমে, টেলিমেডিসিন কিন্তু ভিডিও কলের মাধ্যমে, এবং অবশ্যই সেরকম ইকুইপমেন্ট থাকলে সেই ইকুইপমেন্টের মাধ্যমে। তো যেভাবে ওই যে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 71 সালে যেটা বলেছিলেন, স্বাধীনতার ডাকের সময় তোমাদের হাতে যার কাছে যা আছে তাই দিয়ে ঝাঁপিয়ে পড়ো। এখন আমাদের কিন্তু সেই আর এক রকম, এখন যার কাছে জি বলুন। আমি এটাই বলছি ঠিক হচ্ছে, যেটা
জি, আরেকটা যুদ্ধ, এটা আরেকটা। এবং আপনি দেখেন আমেরিকায় কিন্তু 50,000 লোক মারা গিয়েছে। আমেরিকার মতো একটি কান্ট্রিতে 50,000 লোক নেই। এবং এটা ওই জাতি কত বছর, কতশো বছর মনে রাখবে, আই ডোন্ট নো, মানে মনে রাখার মতোই তো বিষয়। তো আমাদের মতো দেশে ধরেন এটাও কিন্তু একটা যুদ্ধ। তাহলে টেলিমেডিসিন কোম্পানিগুলো এবং কল সেন্টার কোম্পানিগুলো তার হাতে যতটুকু ব্যবস্থা পর্যন্ত টানার আছে, ফোন দিয়ে, ভিডিও কল দিয়ে, এটা দিয়ে হোক, সমন্বিত যদি শক্তি তখনই নিয়ে যাওয়া যায়, তাহলেই কিন্তু আমাদের সব এই সাসপেক্টেড রোগী এবং কোভিড-19 পজিটিভ রোগীকে আমরা একটা উন্নত এই প্রযুক্তি নির্ভর সেবা দিতে পারবো। নাহলে কিন্তু প্রযুক্তি আমাদের শুধু ওই পরবর্তী দেখবেন করোনা চলে গেলেও আমাদের কিন্তু ওই বলার জায়গায় থেকে যাবে, প্রেজেন্ট করার জায়গায় থেকে যাবে। আমরা কিন্তু কাজ করে আমরা কিন্তু জাতিকে দেখাতে পারবো না যে প্রযুক্তি কত বড় রেভলিউশন করতে পারে। ধন্যবাদ। অ্যাবসলিউটলি, থ্যাংক ইউ সো মাচ। আমি একটু রুবাবা আপার কাছে একটা প্রশ্ন এখানে থ্রো করতে চাচ্ছিলাম। আপা এখানে রাইফি উল্লাহ বলছে, হ্যালো, আই হ্যাভ আ কোয়েশ্চেন টু রুবাবা ম্যাম দ্যাট Oracle Bangladesh have any research data on our Bangladesh health sector, software requirement for government and private sector hospital? How much big is health industry for SW, আমি জানি না এটা মানে কি, SW automation at now? How much big this health industry for software automation at now? So এখন স্পেসিফিক্যালি এটার উত্তর দিয়ে নিই, তারপর আমার কিছু কথা আছে অ্যাবাউট রুরাল কানেক্টিভিটি, যেটা ফরহাদ ভাই বললো। তো অরাকেলের সলিউশন যেগুলো আছে সেটা তো আমরা এনি টাইম আমরা বাংলাদেশের যে কোনো অর্গানাইজেশনের জন্য আমরা ইমপ্লিমেন্ট করে দিতে পারি। আমাদের এখানে লোকাল অফিস আছে, সেই হেল্পটা তো আমরা করবই। এখন আমি যেটা দেখেছি হসপিটাল বা ক্লিনিক গুলোতে কিন্তু মোটে শুরু হয়েছে ডিজিটাইজেশন প্রসেসটা। হ্যাঁ, যেরকম এখন অনেক ক্ষেত্রে এই যে প্রেসক্রিপশনটা আছে সেটা সফটওয়্যারের মাধ্যমে হচ্ছে, অনেক ক্ষেত্রে পেশেন্টের ডেটাগুলো কালেক্ট হচ্ছে, কিন্তু তারপরে কিন্তু আমরা এখনো যে অটোমেশনের দরকার আছে, যেখানে আমরা সব ইনফরমেশন এক জায়গায় করতে পারবো, যেটাকে ট্রু সেন্সে আমরা EMR বলতে পারি, ট্রু সেন্সে আমরা একটা ন্যাশনাল হেলথ আইডি বলতে পারি। সেই ধরনের সমন্বয় কিন্তু করার এখন সময় চলে এসছে। কারণ এই যে এতগুলো ডেটা আমরা কালেক্ট করব, এভাবে করে কিন্তু আমরা এই ধরনের যদি সামনে ক্রাইসিস আসে বা কোনো ধরনের ডিজিজকে আমাদের মোকাবেলা করতে হয়, তাহলে উই ক্যান মেক ইউজ অফ দ্যাট। সো আমি মনে করি দিস ইজ দ্য টাইম, ইটস লাইক আ ওয়েক আপ কল অনেকের জন্য, যে এখন যদি এনিথিং দ্যাট ইউ শুড হ্যাভ অন টপ অফ ইউর মাইন্ড, যেটা মাস্ট হ্যাভ, সেটা হলো ডিজিটাইজেশন, সেটা হচ্ছে ডিজিটাল ট্রান্সফরমেশন। আমাদের সিস্টেমগুলোকে, এটা শুধু হেলথ কেয়ার না, ব্যাংকিং সলিউশনকে দেখো, বিভিন্ন গভর্নমেন্টের যে সকল অর্গানাইজেশন আছে সবাই কিন্তু আমরা এখন অনলাইনে কানেক্ট করার চেষ্টা করছি। হ্যাভিং সেড দ্যাট, আমি একটা জিনিস বলবো যেটা আমরা এতক্ষণ বলছিলাম, ফরহাদ ভাই বললো, আমাদের যে 160 মিলিয়ন পিপলের মধ্যে তো অলমোস্ট তুমি জানো যে 90% প্লাস আমাদের মোবাইল পেনিট্রেশন, তাই না? তার মধ্যে কিন্তু অলমোস্ট 40% and above have স্মার্ট মোবাইল, which means যে তারা কিন্তু এখন একটা অ্যাপ ডাউনলোড করতে পারে, এখন কিন্তু ইন্টারনেট অ্যাক্সেস করতে পারে। তো তার মাধ্যমে এখন আমরা যে ধরনের অ্যাপ্লিকেশনস নিয়ে আসছি এগুলো কিন্তু বাসায় বসে অ্যাক্সেস করা যায়। সো আমরা কোভিডের টাইমে আমরা সেজন্য সবাইকে আর্জ করছি যে আপনাদের যাদের যাদের এই ধরনের মোবাইল আছে, অনেকেই এখন ফেসবুক ইউজ করছে। এই যে দেখো, একটু আগে মানিক ভাই বলে গেলেন যে জুম কলের মাধ্যমে রুরালের অনেকের সাথে কথা হয়েছে। তো সেগুলোর সময় কিন্তু আমরা এখন এই যে মানুষকে শিখাতে পারছি, বিহেভিয়ারাল একটা চেঞ্জ যেটা, সেটা আমরা নিয়ে আসতে পারছি, যে তোমাদের কাছে আছে অ্যাক্সেস ইন্টারনেটের, ইউ হ্যাভ দ্য মোবাইল, ইউ ক্যান অ্যাক্সেস। এটা একটা। গোয়িং ফরওয়ার্ড আমাদের যে ডিজিটাল সেন্টারগুলো আছে, যে এটার আন্ডারে আছে আমাদের প্রায় 4500 এরকম ইউনিয়ন লেভেলে আছে, ডিস্ট্রিক্ট লেভেলে, আমরা কিন্তু সেখানে এই ধরনের হেলথ কেয়ার সলিউশনগুলোকে এমবেড করে দিতে পারি, যেখানে পিপল ক্যান কাম অ্যান্ড গেট অ্যাক্সেস টু ডক্টরস, এটা স্পেশালিস্ট হোক বা জেনারেল ফিজিশিয়ান হোক, সেখানে কিন্তু ওনারা কিন্তু ওই জায়গা থেকে একটা হাব হিসাবে ইউজ করতে পারবেন অ্যান্ড অ্যাক্সেস করতে পারবে। এটা একটা। আর আরেকটা জিনিস ডন খুবই ইম্পর্টেন্ট, এখন আমরা দেখছি যে কোভিড পেশেন্টদের অনলাইনে কনসালটেশন দেয়া, নন কোভিড যে পেশেন্ট তাদেরকে অনলাইন কনসালটেশন দেয়া, সেটা ছাড়া বিরাট অংশে কিন্তু এখন মেন্টাল হেলথ নিয়ে অনেক অনেক কিন্তু সমস্যা হচ্ছে। তো সেখানেও কিন্তু আমাদের অনেক রিসার্চ আবার বলছে যে কোভিড এর পরে নেক্সট বিগ ফ্রেজটা হবে মেন্টাল হেলথ, এটা বিভিন্ন রিসার্চ বলছে। জি, এবং হ্যাঁ জি, সরি আপা, আমি একটু মানে জাস্ট ভ্যালু অ্যাড করার চেষ্টা করছি। আমেরিকা সহ পৃথিবীর অন্যান্য উন্নত দেশে বলেছে রিপোর্টেড ডোমেস্টিক ভায়োলেন্স হ্যাভ ইনক্রিজড
আমার মনে হয় বাংলাদেশেও হ্যাজ ইনক্রিজ, বাট আমরা একটু চুপে চুপে লুকিয়ে লুকিয়ে ভায়োলেন্স করছি বাসার মধ্যে। হ্যাঁ, বাট আই এম প্রিটি শিওর যে সবাই একসাথে এরকম লকডাউনের থেকে এবং ওয়ার্ক ফ্রম হোম করে আমাদের এই যেটা আপনি বলছেন যে মেন্টাল হেলথ ইস্যু এবং ডোমেস্টিক ভায়োলেন্স এই ধরনের জিনিসপত্র হচ্ছে ফর শিওর। আমরা জাস্ট বলছি সেই সময় কিন্তু কাউন্সেলিং ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। সেই সময় এই ধরনের ডক্টরদের সাথে কথা বলা বা যদি হেল্প লাগে সেই ধরনের হেল্পটা যাতে অনলাইনে তারা সিক করতে পারে, এটার জন্য কিন্তু আমাদের অনেক প্রোভাইডার্স আছেন, টেলিমেডিসিন প্রোভাইডার্স আছেন যাদের মাধ্যমে এই সার্ভিসগুলা কাউন্সেলিং গুলা দেয়া হচ্ছে। সো এখানে বিএমডিসি সার্টিফাইড ডক্টরস আছেন, এখানে কাউন্সিলর্স আছেন। আরেকটা খুবই ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট অন, আমাদের অনেক অনেক মাইগ্রেন্ট ওয়ার্কার্স আছে বিশ্বজুড়ে, ওনারা কিন্তু এখন লকডাউন অবস্থায় আছে, ওনাদের কিন্তু অ্যাক্সেস নাই টু ডক্টরস। আমাদের অনেক টেলিমেডিসিন সার্ভিস প্রোভাইডার এখন মাইগ্রেন্ট ওয়ার্কারদেরকে কিন্তু এই বাংলাদেশের ডাক্তারদের সাথে কানেক্ট করে দিচ্ছে, এমনকি ওই লোকালিটিতে যে ডক্টরস আছে তাদের সাথেও কানেক্ট করে দিচ্ছে। সো এটার মাধ্যমে কিন্তু অ্যাবসলিউটলি হ্যাজ নো জিওগ্রাফি, কিন্তু বাংলাদেশের ভিতর এনিবডি হু হ্যাজ অ্যাক্সেস টু ইন্টারনেট ক্যান ডাউনলোড এন্ড হ্যাভ অ্যাক্সেস টু দিস। বাংলাদেশের বাইরে যারা আছে তাদেরকে আমরা কানেক্ট করতে পারছি। এখানে প্রাইভেট পাবলিক সেক্টরের একটা কোলাবোরেশন হচ্ছে। সো আই থিংক ইটস আ বিউটিফুল থিং দ্যাটস কামিং আপ। আমি জাস্ট মানে আশা রাখছি যে যাতে আমরা এখনকার যে প্যান্ডেমিকটা আছে, ক্রাইসিস আছে, সেটাকে যাতে মোকাবেলা করতে পারি এইভাবে সমন্বিতভাবে। আমি একটু আপনার সাথে অ্যাড করতে চাইবো, স্পেশালি প্রবাসীদের নিয়ে যে বিষয়গুলি আপনার বললেন, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমি একটি সাকসেসের কথা বলবো। গত বেশ কিছুদিন আগে সৌদি এমবেসি থেকে রিকোয়েস্ট এসেছিল যে ওখানকার 200 জন ডক্টর, অলমোস্ট 170 জন ডক্টর, সিনিয়র ডক্টর সৌদি আরবের বাংলাদেশে, ওনারা চাচ্ছেন যে ওনাদের 22 লাখ প্রবাসী যারা আছেন, নাবি যারা আছেন সৌদি আরবে, একটা বড় অংশ কিন্তু রয়েছে ওখানে যারা বলবো যে ওনারা একদম কায়িক পরিশ্রমের সাথে তারা সরাসরি, তো তারা কিন্তু একসাথে 8-10 জন করে। এই সিনারিওটা আমাদের কাছে ব্যাখ্যা করে ওনারা বলছিলেন যে কিভাবে আমরা কানেক্ট করতে পারি এই সময়। তো আমরা আসলে এখানে বেশ কয়েকটি মিনিস্ট্রি এবং প্রাইভেট অর্গানাইজেশন একত্রে কাজ করে একটা সাকসেসের দিকে আগামী কাল পরশুর মধ্যে যাবে। সেটা হচ্ছে ওখানের এটা আমি বড় অবদানটা, আমি কন্ট্রিবিউশনটা আমি বলবো যে এমবেসি অফ সৌদিয়া এবং ওখানকার ডক্টর মহোদয়দের কাছ থেকে এসছে। তো আমরা যেটা করছি, প্রবাস বন্ধু কল সেন্টার নামে ওই জার্নালপুরের একটি কল সেন্টার 3 বছর আগে এটা ফান্ডিং এ শুরু করে চলছে, সেটাকে আবার ডিঅ্যাক্টিভেট করা হয়েছে এবং এটাকে আগামী পরশুদিন মঙ্গলবার এটা উদ্বোধন হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। অলরেডি টেকনিক্যাল বিষয়গুলো অলরেডি সর্টেড আউট করা হচ্ছে। সেখানে কি হবে আসলে আমরা জেনে নিই। ওখানে প্রবাস বন্ধু কল সেন্টারের আওতায় corona.gov.bd-তে একজন সৌদি আরব প্রবাসী, উনি একটি লং কোড, মানে একটি নাম্বার, এবং ওখানে বেশিরভাগ প্রবাসীরা ইমো ইউজ করেন, ইমো নাম্বার একটি থাকবে, সেটার মধ্য দিয়ে ফ্রি কল করতে পারে। কিন্তু কলটি করলে এখানকার সিআরএম সিস্টেম দিয়ে রাউট করিয়ে ওখানকার 170 জন ডাক্তারের একটা পুল তৈরি করা হয়েছে যারা সৌদি আরব প্রবাসী। এখানে একটু প্রথমে আমরা বাংলাদেশি ডাক্তার দিয়ে এটা ট্রাই করেছিলাম, কিন্তু পারি নাই এই কারণে যে বাংলাদেশি ডাক্তাররা ওখানকার ওষুধ এবং ওখানকার বিষয়গুলি সম্বন্ধে অত বেশি ওয়াকিবহাল হবেন না। তো ওনাদের ডাক্তাররা যারা আছেন তারা একটা লার্জ নাম্বার, প্রায় 170 জন। তো অলরেডি 170 জন আমাদের লিস্টেড হয়েছেন। তো ওনারা তখন কলটি ওনাদের কাছে রাউট হবে। ওনারা বলেছেন দুপুর 12টার সময় যে কেউ কল করে তাদেরকে ডাইরেক্টলি ওনাদের কিন্তু স্বাস্থ্য সেবাটা নিতে পারবে। তো এই যে মেকানিজমটা, যেটা ওয়েজার্নার বোর্ড, পররাষ্ট্র মন্ত্রণালয়, সৌদি এমবেসি, তারপর ওখানকার ডাক্তারদের অ্যাসোসিয়েশন, HY, এবং এখানে আমি বলবো যে টেকনোলজি পার্টটা এখানকার প্রাইভেট আইটি কোম্পানি, সিনেসিসো এবং স্বাস্থ্য বাতায়নের সাথে জড়িত, ওনারা সকলে মিলে, এবং এটা আইসিডি বিষয়, সকলে মিলে যে একটা সমন্বয় ঘটে কিন্তু দেখেন 22 লাখ প্রবাসীদের জন্য একটা কিন্তু সুযোগ সৃষ্টি করে দেওয়া গিয়েছে ওখানকার ডাক্তার মহোদয়দের, এই 170-200 জন ডাক্তার মহোদয়দের আন্তরিকতায়। তো এই জিনিসটি অলরেডি ঘটেছে। আপনার যথার্থ বলেছেন। আমি আসলে তাদেরকে আমরা সেলুট জানাই যারা ওখানকার ডাক্তাররা এই বিষয়টা বাস্তবায়ন করার জন্য এগিয়ে এসছেন। তো তাদের এই বিষয়টি দেখে
আমরা আবার মালয়েশিয়ায় কথা বলছি, আমরা সিঙ্গাপুরে কথা বলছি, এই দুই জায়গাতেও আমরা এটাকে স্কেল আপ করার চেষ্টা করছি। তো এটা কিন্তু বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আমি বলবো যে দারুণ আন্তরিকতায় এইসব দেশের যারা ডাক্তাররা রয়েছে, মালয়েশিয়ার 17,000 কর্মীর আমাদের হচ্ছে যে প্রবাসী কর্মীর আমাদের ডেটাবেজ আমরা পেয়েছি, ওখানে ডাক্তার সংখ্যা পেয়েছি। তার মানে খুব অন্যান্য দেশ থেকেও কিন্তু তারা চাচ্ছে যে বাংলাদেশ সরকার যে কায়দায় সৌদি আরবে করল, যে কায়দায় টেলিমেডিসিনকে ওখানে নিয়ে গেলাম, সেই কায়দায় কিন্তু এটা করা সম্ভব। এবং আমি এই 22টি সরকার টেলিমেডিসিন অর্গানাইজেশন প্রথমে বলতে চাই বা বাবার মাধ্যমে বলতে চাই যে এখানেও কিন্তু আবার সুযোগ রয়েছে। এই ডাক্তাররা কিন্তু know the information of all 170 or 200 doctors সৌদি আরবে, সুতরাং তাদের মাধ্যমে কিন্তু আমরা খুব সহজেই আপনাদের এই অ্যাপগুলো যদি আমরা ওখানকার নিজেদের মধ্যে ছড়িয়ে দিতে পারি, তারাও কিন্তু পরবর্তীতে খুব ক্লোজ ইন্টারাকশন করে এই ডাক্তারদের মহোদয়দের কাছ থেকে কিন্তু পরামর্শ নিতে পারে। তো এই জায়গাটাতেও কিন্তু একটা বিরাট সুযোগ রয়েছে আমার মনে হয়। আপনি বিষয়টি কি বলতে পারেন? ফরহাদ ভাই, এখানে আপনি জানেন আমার কাছে গত 2-3 দিন ধরে অ্যাটলান্টার এবং নিউ ইয়র্কের বেশ কিছু ডক্টরস কল মি। ওনারা ওখানকারই মানে বাংলাদেশি বর্ন বাট আমেরিকায় আর কি এখন প্র্যাকটিস করছে। ওনারা ওখান থেকে বলছে যে আমরা সবাই এখানে হেল্প করতে চাই, কি ধরনের হেল্প লাগবে। বলছে যে ইভেন আমাদের এখানে যে আইসিইউ আছে সেখানে যদি হেল্প লাগে, এখানে অনেক ধরনের স্পেশালিস্ট আছে যাদেরকে এখন দরকার। ওনারা ওখানে রিমোটলি ইউজিং টেলিমেডিসিন সার্ভিস দে ক্যান অলসো গাইড দ্য ডক্টরস হিয়ার যে হোয়াট টু ডু অ্যান্ড হোয়াট নট টু ডু, বিকজ ওনাদের এখন অনেক এক্সপিরিয়েন্স হয়েছে এখন যে সকল ওখানে পেশেন্টদেরকে ওনারা দেখেছেন তাদের থেকে। তো এই ধরনের হেল্প করার জন্য সব এগিয়ে আসছে। এটা তো মানে আমি বলবো যে আপনি যেটা শুনেছেন সেটা ইতিমধ্যে যদি আপনি ওখানে একটা লিড দেন যে এই বেশ যে কয়েকটি দেশ এই ধরনের ডক্টরসরা এগিয়ে আসছে, তাদের কাছ থেকে যদি আমরা এই প্রবাস বন্ধু কল সেন্টার যেটা ওই জার্নাল বোর্ডের স্থাপিত হয়েছে এবং সরকারিভাবে যেটা এস্টাবলিশড হয়েছে সৌদি আরবের জন্য, সেভাবে যদি অন্য দেশগুলোতে আমরা করি, আমাদের কিন্তু খুব বেশি খাটতে হবে না, কারণ ব্যাকএন্ডে যে সফটওয়্যার এবং মেকানিজম সেটা কিন্তু অলরেডি ডান। সুতরাং জাস্ট needs to be installed for another country and needs to be linked in the corona.gov.bd website. So it's a pretty simple for implementation. So I would say আপনি যদি ওই ক্ষেত্রে ওই জায়গাগুলোকে একটু সরকারের সাথে কানেক্ট করার জন্য আরেকটু সুযোগ করেন। এবং দ্বিতীয় আমি বলবো আপনাদের এই যে 14টি এবং আপনাদের 14টি যে টেলিমেডিসিন কোম্পানিগুলো, এগুলোকে আমি বলবো এখনই সময় এই প্রবাসী হচ্ছে যেগুলো প্রবাসীদের জন্য যে সেবাটা ওয়েজার্নার বোর্ড এবং মিনিস্ট্রি অফ এক্সপার্টিয়েটের যে সাতার আমব্রেলার তলায় এটা সংগঠিত হতে যাচ্ছে, এখানে কিন্তু পাবলিক সেক্টরের পার্টনারশিপের একটা বিরাট সুযোগ রয়েছে। ধন্যবাদ। অ্যাবসলিউটলি। এখানে জন উনি যেটা বলছেন না 13 জন হচ্ছে কি যে পিওরলি যে ডাক্তারদের সাথে হয় অডিও ভিডিও নলে মেসেঞ্জার সার্ভিসের মাধ্যমে ইন্টিগ্রেট করাচ্ছে, আর বাকি যারা আছেন ওনারা হয়তো কেউ স্যাম্পল কালেক্ট করছে, কেউ অনলাইন ফার্মেসি আছে, কেউ হয়তো ফার্মাসিস্টদের সাথে কাজ করছে, কমিউনিটি ভলান্টিয়ারদের সাথে অনলাইনে ইনফরমেশন কালেক্ট করছে, এই ধরনের কাজ করছে আর কি ক্রস। জি আপা, অ্যাবসলিউটলি আপা, থ্যাংক ইউ সো মাচ ফরহাদ ভাই এবং রুবাবাদ আলম আপা। খুবই অসাধারণ একটা সুন্দর শো হয়েছে এবং আমাদের ভিউয়ারশিপ দেখেই বোঝা যাচ্ছে যে 53 মিনিটও প্রায় 900 জন লাইভ এই মুহূর্তে দেখছে এই মুহূর্তে। এবং এখানে শুধু আমি লাইভ যারা দেখছে এদেরকে দেখতে পাচ্ছি, কিন্তু আরো লোক দেখছে যাদের মানে পেজ যখন শেয়ার হয় ওইটা আমার যারা দেখে ওটা আমি এখানে দেখতে পাচ্ছি না। তার মানে আমি হয়তো এস্টিমেট করতে পারি যে হয়তো 2000 লোক দেখছে। সো আমি চলে যাওয়ার আগে আপনাদেরকে একটু ওপেন মাইক দিতে চাচ্ছি। আমি নিজে কোনো প্রশ্ন করবো না, মানে এনিথিং ইউ ওয়ান্ট টু সে টু দ্য অডিয়েন্স ইউ ক্যান। হ্যাঁ, করোনা নিয়ে, টেলিমেডিসিন নিয়ে, ডিজিটাল নিয়ে, E2I নিয়ে, এনিথিং যদি একটু আমাদেরকে স্টেপ বাই স্টেপ একটা দিক নির্দেশনা বা কোনো অ্যাডভাইস বা আপনার সাজেশন যদি দেন তাহলে প্রবাবলি আমাদের জন্য খুব ভালো হয়। থ্যাংক ইউ সো মাচ। আমি শুরু করবো ফরহাদ ভাইকে দিয়ে, শেষ করবো রুবাবা আপাকে দিয়ে। থ্যাংক ইউ। ধন্যবাদ রন ভাই, সুন্দর একটা এই ধরনের লাইভ প্রোগ্রাম ম্যানেজ করার জন্য। আমি আপনি যেটা শেষে বলতে বলেন, আমি 4 জনের জন্য 4টি বলবো। 4 জনের মধ্যে একটি হচ্ছে সরকারের এখন সময় একদম সার্বিক যে করোনা পরিস্থিতিতে সকল ধরনের রোগী এবং যারা করোনা রোগী না, যারা অন্যান্য পেশেন্ট, সবার কথা মাথায় রেখে একদম গ্রাসরুট লেভেল থেকে সিটি সবার কথা ভেবে প্রাইভেট পাবলিকের সমন্বয়করণ করে
রাইট ভাবে জিনিসটি সেবাটাকে টেকনোলজির সর্বোত্তম ব্যবহার করে দেওয়ার ব্যবস্থা করা। এখন কিন্তু স্ক্যাটার্ড ভাবে আনঅর্গানাইজড ভাবে দেওয়ার কোনো সুযোগ নেই, কারণ আমরা বুঝতেই পাচ্ছি বিভিন্ন লেভেলের সার্ভিস প্রোভাইডার, স্বেচ্ছাসেবী থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রাইভেট পাবলিক সবাই কিন্তু যার যার ক্ষমতা এবং শক্তি এই সময় এই করোনা কোভিড-19 মোকাবেলার জন্য নিয়ে বসে আছে। সেটার ডট কিন্তু সরকারকেই করতে হবে, এটা কিন্তু প্রাইভেট সেক্টর এসে করে দিতে পারবে। তো আমি আমি হচ্ছে যে রেকমেন্ডেশন অথবা আমার দিক থেকে সেই অ্যাডভাইসটা আমি সরকারের দৃষ্টিতে আনার চেষ্টা করতে চাই, বলতে চাই যে এই ডটগুলো এখনই যদি কানেক্ট করা যায় সকল বিষয়গুলো, তাহলে কিন্তু এই হেলথ সার্ভিস ক্রাইসিস মোমেন্টে দেওয়া সম্ভব হবে। নাম্বার 1 হচ্ছে প্রাইভেট সেক্টর। আমি বলতে চাই যে প্রাইভেট সেক্টরের স্পেশালি টেলিমেডিসিন নিয়ে যেটা আজকে আলোচনা, আপাতত আপা এবং তাদের 14টি অর্গানাইজেশন রয়েছে, যে পালস এবং টনিক, সবাইকে আমি বলবো যে সমবেত হয়ে একটি চিন্তা করা উচিত, প্ল্যান করা উচিত, যে আমরা আলাদা আলাদা যাবো, সবাই মিলে একটা সলিউশনে আসি। গ্রামের জন্য হোক, ইউনিয়নের জন্য হোক, কোভিড-19 পজিটিভের জন্য হোক, সাসপেক্টের জন্য, সবার জন্য আমরা একত্রিত ভাবে সলিউশনটা কি, আমাদের সার্ভিস মডেলটা কি, আমরা কিভাবে অ্যাক্সেস করাবো। আমরা যেভাবে ভাবছি যে আমরা শহরে যেভাবে তাদেরকে ডাউনলোড করতে বলবো, ওই গ্রামের পঞ্চগড় গ্রামের সেলিম রিক্সাওয়ালা 45 বছর যে হাতে একটা ফিচার ফোন নেই, সে কিন্তু কোনোদিন এসবের নামই শুনে, ইনফ্যাক্ট তাকে 333 বললেও নাম শুনে। তার কাছে কিভাবে যাবো, তার কাছে আমি কিভাবে এই বিষয়টি কিন্তু ওই সকলে ওনার, আমি বলবো যে টেলিমেডিসিন কোম্পানিগুলো, অন্যান্য কোম্পানি একসাথে বসে এখন ভেবে দ্রুত ব্যবস্থায় চলে যাওয়া উচিত, 1 মাস পরে, 3 দিনের মধ্যে, 5 দিনের মধ্যে। এবং আমি বলবো জনগণের, যারা আমরা আজকে লকডাউন অবস্থায় ঘরে আছি, চাকরিজীবী অথবা বিভিন্ন, আমি বলবো যে এই সময় প্যানিক না হয়ে একে অপরের পাশে দাঁড়ানোর একটি মানসিকতা আসতে হবে, এবং বিভ্রান্তি ছড়ানোর জায়গাটা থেকে আমাদের অবশ্যই নিজেদেরকে দূরে রাখতে হবে। সবচেয়ে বড় কথা, সরকারের মনোবল থেকে আমাদের নিজেদের মনোবল, এই কারণে যে আমাদের দেখতে হবে যে আমাদের সরকার কিন্তু দারুণ শক্তিশালী পদক্ষেপকে কিন্তু সর্ব লেভেলে চেষ্টা করে যাচ্ছে, এবং তার উন্নয়নের দিকে তাকায় যে ভয়ঙ্কর রূপ, তারপরে কিন্তু আমরা নিজেদেরটাও দেখতে পাচ্ছি, অনেকখানি কিন্তু আমরা এখনো বেঁচে রাখতে পেরেছি। তো সেই জায়গাটাকে সরকারের এই মনোযোগে নিজের করে মনে হয় পাশের বাড়ি বা আরো মানুষের ঘরে বসে কিভাবে লাগানো যায়, এবং ঘরের মধ্যে সামাজিকভাবে কিভাবে মেনটেন করা যায়, বিষয়গুলো কিন্তু সরকার যেভাবে বলছে, ডাক্তাররা যেভাবে বলছে, দারুণভাবে পালন করা উচিত। এবং সর্বোপরি টেলিমেডিসিন যে আলোচনা, টেলিমেডিসিন যেখান থেকে যতটুকু সম্ভব জেনে সেটি সেবার সাথে সংযোজনে নিজের পরিবারেও কিন্তু একটা সর্বোপরি ডাক্তারদের পরিচর্যা এবং পরামর্শের মধ্যে নিজেদের পরিবারকে রাখা সুরক্ষিত রাখবে। সকলে ভালো থাকুন, আমি সকলের জন্য দোয়া করছি, সুস্থ থাকুন এবং সামাজিক দূরত্ব বজায় রেখেছি। ধন্যবাদ। থ্যাংক ইউ ফরহাদ ভাই, থ্যাংক ইউ ফর ইয়োর টাইম। খুব সুন্দরভাবে বলেছেন ফরহাদ ভাই। আসলে আপনার যে ওয়েলথ অফ এক্সপিরিয়েন্স এবং আপনার যে নলেজ এবং আপনার যে মানে বোথ প্রাইভেট এবং পাবলিকে কাজ করার এবং মানুষজনের সাথে মেশার যে এক্সপিরিয়েন্স, এটা মানে দ্যাট মেক্স ইউ আ ভেরি ইউনিক পারসন for our country, for A2I, for government, for all of us. So thank you ফরহাদ ভাই, thank you so much. এখন লাস্ট বাট নট দ্য লিস্ট আমরা শেষ করবো রুবাবা আপাকে দিয়ে। থ্যাংক ইউ ডন। আমি একটা কথাই বলবো খুব সংক্ষিপ্ত করে, সেটা হলো যে সবাইকে অনুরোধ করবো যে আপনারা বাসায় থাকবেন, বাসা থেকে বেরোবেন না। আমি জানি যে আমাদের লকডাউনটা এক্সটেন্ডেড হয়েছে এখন 5th মে পর্যন্ত, কিন্তু এর মধ্যেও যতই কাজ থাকুক না কেন বাসাতে থাকবেন। যদি কারো ডাক্তারের পরামর্শের দরকার হয় তাহলে আপনারা কিন্তু এই সকল যে সার্ভিস প্রোভাইডার্স আছেন তাদের ইনফরমেশন আপনারা corona.government.bd বলে যে ওয়েবসাইটটা আছে সেখানে পাবেন, এবং সেখান থেকে আপনারা কন্ট্যাক্ট করলে আমরা চেষ্টা করব আপনাদের সাথে ডাক্তারের সাথে পরামর্শ করিয়ে দিতে। যেখানেই থাকুন না কেন, আপনারা শহরে থাকুন, গ্রামে থাকুন,
ইন্টারনেট অ্যাক্সেস যদি থাকে আপনারা এই অ্যাপ বা ওয়েব প্ল্যাটফর্মের মাধ্যমে ডাক্তারের সান্নিধ্য পেতে পারেন। আর যদি ফিচার ফোন হয় তাহলে আপনারা 333 আছে, 16263 আছে, এর মাধ্যমে ডাক্তারের পরামর্শ নিতে পারবেন। আর আরেকটা জিনিস জন আমি বলবো যে আমাদের যারা ফ্রন্ট লাইন হিরোজ আছে, আমাদের যারা হেলথ কেয়ার ওয়ার্কার্সরা আছেন, স্যালুট টু দেম। ওনারা যে এই সময়ে যে সার্ভিসটা দিচ্ছেন, ওনাদের সেফটিও এবং সিকিউরিটি খুবই ইম্পর্টেন্ট। আমরা যাতে ওনাদের পাশে দাঁড়াতে পারি এই জন্য বেশ সকল প্রতিষ্ঠান অনেক কিছু ওনাদেরকে দিচ্ছে, পিপিই বা যে মাস্ক বা গগলস, এগুলো আমরা দেওয়ার চেষ্টা করছি। কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট হলো যে তাদেরকে যাতে আমরা সাপোর্টটা দিতে পারি, সেজন্য টেলিমেডিসিন সার্ভিসের মাধ্যমে ওনারা কিন্তু ঘরে বসেও কনসালটেশন দিতে পারেন, ই প্রেসক্রিপশন দিতে পারেন, ভিডিওতে দেখতে পারেন, অডিওতে কথা বলতে পারেন। তো এগুলো হচ্ছে আমাদের দিক থেকে যতটা করণীয় আমরা করছি সবাই মিলে, আরো এটা হয়তো বেটার হবে। আমরা আশা করি যে আমরা সাহায্য করতে পারবো। আপনারা সবাই বাসায় থাকবেন এবং সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ আপা, থ্যাংক ইউ। আমি আর কি আজকের মতো সবাইকে বিদায় জানাতে চাই। আমি একটু বলতে চাই যে পুরো পৃথিবী যেখানে ডিজিটালের দিকে এগিয়ে যাচ্ছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের চিফ অ্যাডভাইজার ফর দ্য প্রাইম মিনিস্টার সজীব ওয়াজিব জয় ফর দ্য আইসিটি ফর ডিজিটাল বাংলাদেশ, আসলে আমরা অসাধারণ কাজ করে গিয়েছি। আমরা আসলে পার্শ্ববর্তী দেশগুলোতে গেলে বুঝতে পারি যে আমাদের ইন্টারনেটটা আসলে কত ভালো। আমরা আসলে আশেপাশে একটু ঘুরতে গেলে বুঝতে পারি যে আমাদের ইন্টারনেটটা আসলে কত চিপার। আমরা মনে করি যে, এবং এখন যেরকম আমি নিজেও আজকে একটা 20 গিগাবাইট লোড করলাম, মনে হয় 300 না 400 টাকা দিচ্ছে। আনবিলিভেবল যে টাকায় যে ইন্টারনেট পাওয়া যাচ্ছে। আমাদের ডিজিটাল পেনিট্রেশন রুরাল গ্রামগঞ্জে যেভাবে এগিয়ে গিয়েছে, 22টা টেলিমেডিসিন কোম্পানি একত্রিতভাবে কাজ করছে গভর্নমেন্টের সাথে, এবং গভর্নমেন্ট, পাবলিক এবং প্রাইভেট সেক্টর মিলে সিনার্জি ক্রিয়েট করে এই করোনা মোকাবেলায় এগিয়ে আসছে। সবকিছু মিলেই আই সি আ ভেরি বিউটিফুল, প্রসপারাস, ব্রিলিয়ান্ট বাংলাদেশ ইন দ্য নিয়ার ফিউচার। উইথ দ্যাট থট আমি সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আবারও দেখা হবে আগামীকাল রাত 8:30টায়। থ্যাংক ইউ সো মাচ। গুড নাইট। থ্যাংক ইউ সো মাচ। Good night. Thank you.